সে অনেক দিন আগের কথা। আমার প্রথম উপন্যাসের সফল প্রকাশনার পর দ্বিতীয় উপন্যাসটি লেখার কাজে হাত দিই। আর তাই একটা শান্ত নিরিবিলি জায়গার জন্য আমার মামা বাড়িতে বেড়াতে চলে যাই। তাদের বাড়িটা অনেক বড় এবং প্রচুর গাছপালায় পূর্ণ। বাঁধানো পুকুর ঘাটে বসলে মনে হবে স্বর্গে আছি। পুকুর পাড়ে সবজির চাষ করা হয়। এরপর চারিদিক ঘিরে বড় বড় সবুজ গাছপালা। তার ঘরটা নিচে পাকা আর চারিদিকে টিন আর কাঠ দিয়ে দোতলা কাঠের ঘর। আমি যে পাশটার ঘরে ছিলাম তার পাশে বড় বড় গাছের সারি। সময়টা মার্চ এপ্রিল হওয়াতে অবিরামভাবে সারাদিন ঝিঝি পোকা ডাকতেই থাকে। পাখির কলরবেও পূর্ণ জায়গাটি। আর রাতে জোনাকি পোকার লাইট শো। শহর থেকে দূরে সে এক আলাদা জগৎ। এবারের উপন্যাসটার প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন। এর আগে কেউ এমন উপন্যাস লিখেছে বলে আমার জানা নেই। আদিভৌতিক একটা উপন্যাস, যেখানে মুক্তিযোদ্ধাদের আত্মারা ফেরত আসে এবং তারা যে দেশের জন্য যুদ্ধ করেছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার সিকিভাগও পূরণ হয়নি। দেশের এই অবস্থা নিয়ে তারা কোনোভাবেই সন্তুষ্ট না। রাতের খাবার শেষ করে এক মগ চা নিয়ে বসলাম জানালার পাশের টেবিলে। বাইরে ঝিঝি পোকারা অবিরামভাবে ডেকেই চলেছে। মাঝে মাঝে দূর থেকে শিয়ালও ডাকছে। বাড়ির কুকুর দুটো আদুরে ডাকে মাঝে মাঝে ডেকে উঠছে। লেখায় ডুবে গেলাম। ছন্দপতন হলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সাথে সাথে নিশ্চুপ হয়ে গেল সম্পূর্ণ পরিবেশটা। তীব্র কর্কশ কণ্ঠে ডেকে উঠল নাম না জানা একটি পাখি। শিয়ালের ডাকও বন্ধ। আমার নিঃশ্বাসের শব্দই জোরে শুনতে পাচ্ছিলাম। একটা জোনাকি পোকা এসে বসলো আমার লেখার ওপর। আধারে পোকার আলো অনেক উজ্জ্বল মনে হচ্ছিল। এরই মাঝে মনে হলো জানালার পাশে কেউ বা কিছু দাঁড়ানো আছে। ভয় পেয়ে হাতের কাছে রাখা MP4 প্লেয়ারটি লাইটটি জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু ওটাতে চার্জ ছিল না। বাটন ফোনের আলো জ্বালিয়েও ঘরে মোমবাতি আর ম্যাচ খুঁজবো বলে মন স্থির করে উঠে দাঁড়াতেই বিদ্যুৎ চলে এলো। ঘড়ি দেখলাম রাত 12:01। আবার শুরু হলো ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক। আমি ডুবে গেলাম লেখার ভেতর। পরদিন শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক খেলাধুলার অনুষ্ঠান। ফাইনাল হবে আগামীকাল, আর পুরস্কার বিতরণী হবে দুপুরে এবং বিকেলবেলা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মামা বাড়ির মাটির রাস্তা পেরিয়ে একটা মোড়ে ইটের রাস্তায় উঠলে ডানে ধনুকের মতো বেঁকে স্কুলের দিকে চলে গেছে রাস্তা, আর বামে কিছু দূর গেলে একটি বাঁশঝাড়, তারপরে একটি কবরস্থান পেরিয়ে সামনে চলে গিয়েছে রাস্তা। এই দিককার রাস্তায় একপাশে বড় গাছের সারি, অন্য পাশে শুধু ধান ক্ষেত। রাস্তার এই জায়গাটা ধনুকের মতো বেঁকে এসেছে, আবার টানে 90 ডিগ্রির মতো বেঁকে গিয়েছে। সারাদিন গ্রামে ঘোরাঘুরি করে রাতে খাওয়ার পর কিছুক্ষণ ভাই বোনদের সাথে আড্ডা দিয়ে ওরা যখন শুতে গেল, আমি গিয়ে বসলাম টেবিলে। সারাদিন গল্পটা মাথার ভেতর ঘুরঘুর করছিল। আজ মোমবাতি ও দেশলাই হাতের কাছে নিয়েই বসেছে সতর্কতা হিসেবে। লেখার মাঝে ডুবে গেলাম। ঝিঝি পোকার ডাক খুব রিদমিক লাগছিল। একটি গাড়ি আরেকটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়, ফলে সামনের গাড়িটা ব্যালেন্স না রাখতে পেরে সামনের দিক থেকে আসতে থাকা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং ওই গাড়ির মধ্যে থাকা একটি শিশুসহ সবাই মৃত্যুবরণ করে। ঠিক এই সময়টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। নিশ্চুপ হয়ে যায় চতুর্পাশ। কর্কশ কণ্ঠে ডেকে ওঠে পাখি। জানালায় মনে হলো কোনো ছায়া দেখতে পেলাম এবং বিড়ালের মতো ফোঁস ফোঁস শব্দগুলো কানে এলো। ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে আমি খেই হারিয়ে ফেললাম। ততক্ষণে
ম্যাচ হাতে নিয়েছিলাম। যখনই ম্যাচ ঠুকে আলো জ্বালালাম, সাথে সাথে বিদ্যুৎও চলে এলো। ঘড়িতে দেখলাম 12টা বেজে ঠিক 1 মিনিট। পরিবেশটা আবার আগের মতো শান্ত। ঝিঝি পোকা ডাকছে, দূরে শিয়াল, একেবারে সব আগের মতো। আমি আবার ডুবে গেলাম লেখার মাঝে। পরদিন স্কুলের পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে দেখলাম সবাই বেশ এক্সাইটেড। সন্ধ্যার পর বিশাল বড় একটা চাঁদ উঠল আকাশে। জ্যোৎস্না এতটাই স্বচ্ছ যে রাস্তাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সেই জ্যোৎস্নার আলো গায়ে মেখে মামা মামি ভাই বোনেরা সহ সবাই গেলাম ব্যান্ড দলের গান শুনতে। কিছুক্ষণ পর সবাই আবার বাসায় ফেরত এলাম রাতের খাবার খেতে। খাবার শেষ করে মামা মামি বাসায় থেকে গেলেন। আমি ও ভাই বোনেরা আবার গেলাম স্কুলে। নাটক হবে, সেই নাটক দেখতে। নাটক শুরু হতে দেরি হলো। নাটক চলছে, সবাই খুব মজা নিয়ে নাটক দেখছে, তবে আমি শান্তি পাচ্ছিলাম না। বারবার ঘড়ি দেখছিলাম। আমার অস্থির লাগতে শুরু করে। শেষমেশ বাধ্য হয়ে 11:55 মামাতো বোনকে বললাম, তোমরা আসো, আমি বাসায় যাই, টর্চটাও তোমরা রেখে দাও। স্কুল থেকে বের হয়ে যখন ইট বিছানো রাস্তায় উঠলাম, মনে হলো আকাশটা যেন অনেক বেশি অন্ধকার। আকাশের দিকে তাকালাম, একটি তারাও দেখতে পেলাম না। বাটন ফুলের আলোতে ততটা বেশি রাস্তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। কিছু দূর এগোতে বিদ্যুৎও চলে গেল। শুনশান রাস্তায় অন্ধকার যেন আরও জেগে বসল। আমি ধনুকের মতো রাস্তার ঠিক মাঝে দাঁড়ানো। দুপাশে ধান ক্ষেত, আর কিছু দূর পর পর একটা করে খেজুর গাছ। রাস্তার এই অবস্থাটা আমি জানি, কিন্তু চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন অনেকটা অন্ধর মতো হেঁটে হেঁটে সামনে এগোতে থাকলাম। মনে হলো অনন্তকাল ধরে হাঁটছি, কিন্তু গন্তব্য পাচ্ছি না। ঝিঝি পোকাগুলো ডাকছে না। স্কুলের মাইকও বন্ধ, কারণ বিদ্যুৎ নেই। শুনশান নীরবতা। আমার হাঁটার শব্দ, নিঃশ্বাসের শব্দের সাথে মনে হলো আমার পাশে কেউ হাঁটছে, আর তার সাথে বিড়ালের মতো ফুস ফুস শব্দ করছে। ভয় পেয়ে গেলাম। আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, এবং পাশের শব্দটা তখন আরো বেড়ে গেল। আমি থামছি না, আয়াতুল কুরসি পড়ছি আর হাঁটছি। তৃতীয়বার যখন আয়াতুল কুরসি পড়ছি, তখন অনেক জোরে একটি গাছের সাথে মাথায় ব্যথা পেলাম। সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। মনে মনে ভাবলাম, মামাবাড়ির রাস্তায় তো মাথায় বাড়ি খাওয়ার মতো কোনো গাছ নেই। তাহলে আমি ভুল পথে চলে এসেছি, এবং রাস্তায় আড়াআড়িভাবে যে বাঁশ গাছগুলো রয়েছে, এটা সেই জায়গাটা। এত কিছুর মাঝেও আমি আয়াতুল কুরসি পড়া থামাইনি। পেছনে ফিরে দেখি ওই দূরে চাঁদের আলো চকচক করছে। মামাবাড়ির রাস্তাটা দেখা যাচ্ছে, এবং বাঁশ ঝাড় ও সামনের দিকে পরিষ্কার দেখতে পেলাম। আমার মনে হলো আমার আশেপাশে একজন না, আরো অনেকে আছে, এবং আমি তাদের মাঝে। শুধু শব্দ পাচ্ছি আর অনুভব করতে পারছি। এবার হালকা করে শব্দ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুরে বাড়ির পথে হাঁটা শুরু করলাম, খুব শান্ত ও ধীর পায়ে। আমি হাঁটছি, আশেপাশের শব্দগুলো আমার পাশে পাশে হাঁটছে। এখন তো পায়ের শব্দও পাচ্ছি। ভয় পেয়েছি, কিন্তু প্রকাশ করলাম না। ধীর পায়ে মামা বাড়ির কাছে চলে এলাম। যখন বারান্দায় পা রাখবো, তখন মনে হলো পেছন থেকে কেউ কাপড়টা ধরে টানছে। তবে না থেমে ঘরের দরজার ধাক্কা দিলাম, সাথে সাথে বিদ্যুৎও চলে এলো। ঘড়িতে দেখি তখন রাত 12:15। এরপর আমি পানি খেয়ে কাপড় পরিবর্তন করে চুপ করে ফ্যানের নিচে বসলাম। ঘেমে সম্পূর্ণ গোসল করে ফেলেছিলাম। মামাতো ভাই বোনেরাও চলে এলো। তাদেরকে পুরো ঘটনাটা খুলে বললাম। মামি হয়তো ঘুম ভেঙে গিয়েছিল, সে আমাদের কথা শুনে পরা পানি এনে দিল আমাকে।
অন্য সময় হয়তো খেতাম না, কিন্তু তার চোখে মুখে পরিষ্কার ভয়ের ছাপ দেখতে পেলাম, তাই না করলাম না। সবাই ঘুমিয়ে পড়ল আর আমি টেবিলে বসলাম। পরদিন মামি যা শোনালো তা আমার ভাবনারও বাইরে। কি সত্যি কি মিথ্যা তা জানি না, এর কোনো এক্সপ্লেনেশনও পেলাম না। পাশের বাড়ির এক লোক তার 2 যমজ মেয়েকে সহ এসএসসি পরীক্ষার পর বেড়ানোর জন্য তাদের দাদা বাড়ি নিয়ে এসেছিল। নৌকায় করে নদী পার হয়ে যখন এই পারে আসে, তখন নৌকা থামার আগেই তারা দাঁড়িয়ে যায়। তার বাবা তাদেরকে নিষেধ করতে করতেই নৌকা এসে ভিড়ে নদীর তীরে এবং ঝাঁকি লেগে দুজনই নদীতে পড়ে যায়। নদীর এপারটা ভাঙছিল, তাই স্রোত আর গভীরতা অনেক বেশি ছিল। তার বাবা ও মাঝি দুজনেই ঝাঁপিয়ে পড়ে তাদেরকে বাঁচাতে, কিন্তু পারেনি। 5 দিন তন্ন তন্ন করে খোঁজা হয় পুরো নদী, তাদের পাওয়া যায়নি। 7ম দিন সকালে ঠিক একই জায়গা থেকে তাদের গলে যাওয়া মৃতদেহগুলো ভেসে ওঠে। তারপর তাদেরকে বাঁশঝাড়ের পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর প্রায় 2 মাস যেতে না যেতেই পাশের রাস্তাটা হন্টেড হয়ে যায়। রাতে না, দিনেও কেউ যাতায়াত করতে পারে না সেই রাস্তা ধরে।